লেখিকা অনিন্দিতার আধিপত্য। আজ থেকে সংসারের কোনো কাজকর্মই আর আমি করব না। সকালে উঠেই ঘোষণার ভঙ্গিতে বলল সুদীপা। কফির কাপ হাতেই ছিল তার। শটান সেটা নিয়ে চলে গেল ব্যালকনিতে। হতভম্ব হয়ে গেলেন রুচিকা। এতদিন জানতেন এই সংসারে একমাত্র তারই আধিপত্য চলে। যেমনটা তিনি বলবেন, যেমনভাবে তিনি বলবেন তেমনটাই হবে, হয়ে এসেছে। আজ সকাল হওয়ার আগে পর্যন্ত কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে বসে থাকার পর মনে পড়ল স্বামী কাজে, ছেলে দুজনেই অফিসে বেরোবে। আর সুদীপা যেহেতু করবে না, তাই তাদের রান্নার দায়িত্ব আজ তার কাঁধে। স্পষ্টই তো বলে দিল সুদীপা, এ বাড়ির কাজকর্ম করতে পারবে না সে। কিন্তু দুম করে পারবে না বললেই তো চলবে না। এমনিতে রুচিকা বৌমাকে যথেষ্ট স্বাধীনতা দেন। এমন স্বাধীনতা কটা শ্বশুরবাড়িতে দেয় সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এ কথা তিনি হলফ করে বলতে পারেন। তারপরেও বৌমার মুখে এহেন কথা। আসলে স্বভাব। সকালে বেরিয়ে রাতে বাড়িতে ঢুকে চাকরির নামে স্বাধীন জীবনযাপন করে সাপের 5 পা দেখেছে। একটু আগে ভেবেছিলেন নিদেন পক্ষে ভাতে ভাত চাপিয়ে দেবেন। এখন ঠিক করলেন করবেন না। বাপ ছেলে দুজনেই চেয়ে দেখুক তাদের স্বাধীন চেতা বৌমা কতখানি আকাশে উড়তে শিখেছেন। চোখে মুখে জল দিয়ে ড্রয়িং রুমে এসেছে স্বস্তিক। উদ্দেশ্য ওয়াশরুমে ঢোকার আগে একটু চা কফি। বিয়ের পর থেকে সুদীপাই সেটা যোগান দেয়, মানে বেডসাইড টেবিলে রেখে আসে। কিন্তু আজ গম্ভীর মুখে মাকে সোফায় বসে থাকতে দেখেও তার ভাবান্তর হলো না। কিচেনে মিনিট কয়েক ঘুরঘুর করে চা কফি কিছুরই ব্যবস্থা নেই দেখে আবারও ঘরে ঢুকতেই যাচ্ছিল। এমন সময় রুচিকা পেছন থেকে রাগী গলায় ছেলেকে ডাকলেন। চা কফি কিছুই পেলি না, তাও মুখে কথাটি নেই। কি বলবো, দেখতেই তো পাচ্ছি হয়নি। ও আমি ঠিক ম্যানেজ করে নেব। চা না হয় ম্যানেজ করে চালিয়ে দিবি, কিন্তু অফিসে যাওয়ার আগে খাবি কি? আর টিফিনেই বা কি নিয়ে যাবি? তোর বউ বলে দিয়েছে আজকে থেকে রান্না করতে পারবে না। নবাবজাদির এতখানি সাহস আমার মুখের ওপর বলে কি না। হঠাৎ বেরিয়ে আসে সুদীপা। নবাবজাদি তো বটেই। বিয়ের সময় বাবাকে কি বলেছিলেন মনে নেই? রাজকন্যার মতো মানুষ করেছেন যখন, তখন যেন রানীর মতো ঘর সংসার করতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আপনার উপহারই আপনার পরিচয়। মনে পড়ে কথাগুলো? তোর বউয়ের ট্যাকট্যাকে কথা শুনেছিস? মেয়েকে সাজিয়ে গুছিয়ে সব বাবাই দেয়, সেই নিয়ে কথা বলে কজন? যত সব। একটু ভদ্রতার পাঠ পড়তে বল বরং। সেই আপনি নিজে মুখের ওপর যা ইচ্ছে বলবেন আর আমাকে সহ্য করতে হবে, নইলেই আপনি। তোমরা প্লিজ সকাল সকাল শুরু করো না। একটা দিন দীপা না পারলে আর কি করা যাবে? কাঁধ শ্রাগ করল স্বস্তিক। আমি ক্যান্টিনে কিছু মিছু খেয়ে নেব। গম্ভীর মুখে সুদীপা আবারও ব্যালকনিতে চলে যায়, যেন এসব সাধারণ ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকারই নেই তার। ক্যান্টিনে খাবি, হজম হবে। তুই তো নিজেই বলিস তেল মশলা দেওয়া খাবারে অ্যালার্জি, ভীষণ শরীর খারাপ করে। ছেলের দিকে তাকিয়ে বলেন রুচিকা। তাহলে তুমি না হয় কিছু বানিয়ে দাও। সকাল সকাল এত বকবক করতে ভালো লাগছে না। যা দেখলাম দীপার মেজাজ চড়া। এখন কিছু বলতে গেলে পাল্টা না শুনিয়ে দেয়। একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে অফিসে, দেরি হলে বস মুখ খুললে কেমন ফুলঝুরি বেরোয় সে তো আর জানো না। খাওয়া দাওয়া সব একেবারে মাথায় উঠবে। সে তো বলবেই এখন, বউয়ের গোলাম কি সাধে বলি? যেই বউ ঘরের কাজ করবে না বলেছে, অমনি ঝামেলা এড়াতে মা তুমি নিজেই করে নাও না হয়। এত দুর্বল মানসিকতার ছেলে আমার গর্ভ থেকে জন্মাবে ভেবেছি কখনো? যা গিয়ে আঁচলের তলায় লুকিয়ে থাক। কার আঁচল? এখুনি মুখ ফসকে কথাটা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বললে আর রক্ষে আছে? এখুনি
গজকচ্ছপের যুদ্ধ বেঁধে যাবে। সকাল সকাল গজগজ শুরু করলে কেন গিন্নি? মর্নিং ওয়াক থেকে ফিরলেন প্রান্তিক। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন তার রুটিনে ছেদ পড়ে না। বাবাকে দেখে শুরুত করে ঘরে সেধিয়ে গেল ছেলে। মার দায়িত্ব বাপ দিব্যি সামলাতে পারবে। তোমার আদরের বৌমা বলে দিয়েছেন আজ থেকে আর তিনি রান্না বান্না করতে পারবেন না। তাহলে আর কি, মহানন্দে সবাই উপোস করো। আদরের বৌমা যখন... আদরের বৌমা হলো কবে? দেখা তো হয় কেবল সকাল রাত্রিরে। বরং তোমার আদরের বৌমা বলা চলে। অফিস যাওয়ার আগে, অফিস থেকে ফেরা অবধি দুজনে কথা বলেই চলেছ। অবশ্য বৌমাকে বলতে শুনি না তেমন একটা, তুমি যা বলো একা একা। বলি কি, সকালে রান্নাটা একা হাতে সামলে নাও। এতদিন তো তুমিই সামলেছ, বাড়ির গৃহলক্ষ্মী বলে কথা। গিন্নিকে তোয়াজ করার চেষ্টা করেন প্রান্তিক। রাতে বাড়ি ফিরলে না হয় বৌমাকে জিজ্ঞেস করা যাবে এমনটা কেন করছে সে। আমরা তো কোনো রকম কষ্ট দিইনি তাকে। স্বামীর কথায় ক্ষতে যেন একটু প্রলেপ পড়ে। রুচিকা ধীর পায়ে এগিয়ে যান কিচেনের দিকে। তেমন কিছু না হোক একটা ডাল ভাত ভাজা তো করে দিতে পারে। ছেলেটা একদম বাইরের খাবার সহ্য করতে পারে না। 3 বছরের সংসার, ক্লান্তি জমে চোখের পাতায়। বাইরে ঝকঝকে চেহারার দিকে চোখ যায় সবার, কিন্তু মনের গভীরে জমতে থাকা একাকিত্ব মাথা কুটে মরে। কে খবর রাখে তার? বহুদিন বাদে বাড়ি না ফিরে মায়ের কাছে যায় সুদীপা। অতি সাধারণ রান্না, ভাত ডাল, আলুর চোখা, ডিম ভাপা। কিন্তু কতদিন বাদে সেই মায়ের হাতের চেনা স্বাদ আরামে চোখ বুজে আসে তার। কিন্তু অনিমার মুখে চিন্তার আঁকিবুকি। মেয়ের দিকে তাকিয়ে দেখেন সন্দিগ্ধ চোখে। হঠাৎ হলো কি? না বলে তো আসে না কখনো। এত খরচ করে ছোট্ট ছিমছাম পরিবার দেখে বিয়ে দেওয়া হলো, তবু কেন দীপাকে এত ক্লান্ত লাগে? তবে কি শ্বশুর বাড়িতে ঠিকঠাক যত্ন পাচ্ছে না মেয়ে? পাড়ার ক্লাবে আড্ডা দিতে গেছে শিবতোষ। আসার আগেই মনের কথা জেনে নিতে হবে। চাপা গলায় বললেন তিনি, কি হয়েছে রে? এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? স্বস্তিক কিছু বলেছে তোকে? কিছু হয়নি। কেন জানি আজ বড্ড তোমার হাতে রান্না খেতে ইচ্ছে হচ্ছিল। যতই নিজের হাতে বানাই রোজ, সেই স্বাদ কি আর আসে? একটু তৃপ্তি করে খেতে দাও না মা। এরপর কোন মাই বা পারে মেয়েকে অন্য কোনো প্রশ্ন করতে? 1 হাতা ভাত আর একটু ডিম ভাপা মেয়ের পাতে দিয়ে হাসি মুখে বলেন অনিমা, আমি বুঝি রে মা, যতই যুগ বদলাক সব মেয়েদের অবস্থা একই। একা হোক বা দোকা, বিয়ের পর সব মেয়েরাই বাপের বাড়ির আদর খেতে যেন উন্মুখ হয়ে থাকে। মনে মনে বলে সুদীপা, কারণটা না বললেও সে জানে। স্বার্থ নেই যে সেখানে, আছে কেবল অন্তরের টান। সেই টানেই বারবার ফিরে আসতে ইচ্ছে জাগে। চনমনে হয়ে বাড়ি ফেরে সুদীপা। ঘড়ির দিকে তাকায় সে। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আজ আর অন্য দিনের মতো ভয় লাগে না তার। সবাই ভাগাভাগি করে ড্রয়িং রুমের সোফায় বসে। গম্ভীর মুখ, সামনে চা, টিকিয়া, পকোড়া, যেন উৎসবের আমেজ। দীপাকে দেখে বলে ওঠেন রুচিকা, এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো বৌমা। এমন করলে সংসার চলবে? অফিসে বসে কি এমন রাজকার্য করছিলে? সংসারে থাকতে গেলে দায়িত্ব নিতে জানতে হয়। মায়ের কাছে গিয়েছিলাম একটু। সকাল থেকে মনটা একদম ভালো লাগছিল না। মায়ের কাছে আমাদের নামে নালিশ করে এলে নাকি? করতেই পারো, আজকাল তোমার যা রাগ হয়েছে। প্লেট থেকে পকোড়া হাতে নিয়ে কাসুন দিতে ডোবায় স্বস্তিক। সকাল থেকে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, রান্নাটুকুই যা করো সেটাও আজ করলে না। উল্টে কিছু না বলে অফিস ফেরত নিজের মায়ের কাছে চলে গেলে। চাইছোটা কি তুমি? সংসার করার ইচ্ছে আছে আদৌ? বিয়ের পরপরই তো বলেছিলাম এই সংসারে থাকতে গেলে মানিয়ে গুছিয়ে থাকতে হবে। মানিয়ে গুছিয়ে থাকা মানে কি? মানিয়ে গুছিয়ে কি আমি একাই নেব? বাকিরা একটু এগিয়ে আসবে না? বিয়ে করে এসেছি মানে সবটাই আমার। বাকিদের দিব্যি নিজের মতো চলার স্বাধীনতা আছে। তোমার কথা মানতে গেলে
বলতে হয় বিয়ে করা মানে নিজের ইচ্ছে অনিচ্ছের সঙ্গে আপোষ করে থাকা। সেই আপোষের পরিমাণ দিন দিন এতখানি বেড়ে উঠেছে যে আমি একটু মার সঙ্গে দেখাও করতে গেলেও এই বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে। বাড়ি ফিরে আমায় সবার সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হচ্ছে কেন সংসারের কাজকর্ম ফেলে বাপের বাড়ি গিয়েছিলাম। উল্টো প্রতিরোধে ঘাবড়ে যায় স্বস্তিক। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমার স্বাধীনতায় মা কি কখনো হস্তক্ষেপ করেছেন? দিব্যি সেজেগুজে চাকরি করতে যাচ্ছ, বাড়ি আসছো, মাঝে মধ্যে বাপের বাড়ি যাচ্ছ, তারপরেও ভেতরে এত রাগ জমছে কেন? এই সংসারে সব কিছুই তো পাচ্ছ, তাও কেন নিয়ম ভাঙার স্বাদ? এতক্ষণ চুপ ছিলেন প্রান্তিক। ছেলের কথা শুনে ভেতরে ভেতরে খুশি হন তিনি। বৌমার দিকে তাকিয়ে গলা খাকড়ে বলেন, সংসারটা তো শুধু তোমার শাশুড়ির নয়, তোমারও বৌমা। ভবিষ্যতে সবকিছু তোমাকে যে আগলে রাখতে হবে, তাই তো রুচি তোমায় সংসারের নিয়ম নিষ্ঠার পাঠ দেয়, ঠিক ভুল চিনতে শেখায়, ভবিষ্যতে যাতে তুমি আমাদের পরিবারের নিয়মগুলো উত্তর প্রজন্মকে শিখিয়ে যেতে পারো। আমার সংসার, স্বাধীনতা, হাসে দীপা। আপনার কথাগুলো শুনতে বেশ আকর্ষণীয় বাবা, কিন্তু কি জানেন তো, বোঝানো আর চাপিয়ে দেওয়ার মধ্যে সূক্ষ্ম এক পার্থক্য আছে। একটু আগেই স্বাধীনতার কথা বলছিলে না স্বস্তিক? তোমার মা আমায় স্বাধীনতা দেওয়ার কে? যতদূর জানি প্রায় 80 বছর আগেই তুমি, আমি, মাই, আমাদের সবার পূর্বপুরুষরা স্বাধীন হয়েছেন। স্বাধীন দেশে নতুন করে কাউকে স্বাধীনতা দেওয়া যায় কি? না দেওয়া সম্ভব? পিন পতনের শব্দও বুঝি শোনা যাবে। এমন নিস্তব্ধতা নেমে আসে ড্রয়িং রুমে। ঘড়ির টিকটিক শব্দ কেবল জানান দেয় সময় নিজের নিয়ম মেনে এগিয়ে চলেছে। গম্ভীর হয় স্বস্তিকের মুখ। এমন ফেমিনিজমের বুলি অফিসেও আজকাল অনেক শুনি। যারা একলা পথ চলতে চায়, সংসারে যাদের কোনো আসক্তি নেই, তাদের মুখে এসব বড় বড় কথা মানায়। সংসার করব, সাজানো ছাতার তলায় দিব্যি নিরাপদ থাকব, অথচ মুখে ফেমিনিজমের বুলি আউড়ে প্রগতিশীল সাজব। দুটো যে একসঙ্গে চলে না দীপা। তাই তোমার বুঝি এমনটাই মনে হয়? দীপার গলা অসম্ভব শীতল। পরিস্থিতি যদি এমন হয়, আমি নিজের স্বাধীনতাকেই বেছে নেওয়া পছন্দ করব। ঘরের দিকে যায় দীপা। খানিক বাদে বেরিয়ে আসে বিয়ের ট্রলি নিয়ে। বৌমা, এসব কি হচ্ছে? আর স্বস্তিক, তুই এবার চুপ কর, পাড়ায় আমাদের একটা সম্মান আছে। গম্ভীর মুখে বলেন প্রান্তিক, বুঝতে পারছি তোমাদের মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তার জন্য সংসার ছেড়ে দেওয়া পাগলামি ছাড়া কিছু নয়। ঠোঁটের কোণে তিক্ত হাসি ফোটে দীপার। একটু আগেই আপনি বললেন না বাবা, এই সংসার যতটা মার ততটা আমারও। কখনো দেখেছেন কাউকে নিজের সংসারে প্রতিটা কাজের জন্য অনুমতি নিতে হয়? অন্য কিছু তো ছেড়েই দিন, সামান্য চা পাতাও কতখানি খরচ হবে সেটা মা বলে দেন। একটু বেশি চা কফি খরচ হলে, কিংবা সামান্য তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে মায়ের মুখ গম্ভীর হয়ে যায়। বারবার বলতে থাকেন, আমার সংসার এটা, যেমনটা বলবো তেমনটাই চলবে। নিজের মতো কিছু করার আগে আমায় জিজ্ঞেস করবে, তুমি ভাবলে আর করে ফেললে। সেজন্যই আমি ঠিক করেছি আজ থেকে কোনো কাজ আমি করব না। যার সংসার এটা, সে নিজেই বরং সব কাজ গুছিয়ে করুক, তাতে মার মনেও সন্তুষ্টি থাকবে আর সংসারের শান্তিও বজায় থাকবে। আর রইল বাকি চাকরিতে যাওয়ার স্বাধীনতার কথা, সেটা দাও, কারণ এতে তোমাদেরও স্বার্থ জড়িত। স্বস্তিক নিজেও জানে ফ্ল্যাট আর গাড়ির ইএমআই দিয়ে বাকি কত টাকা হাতে বাঁচে। আমি যদি এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিই, তাহলে মাসকাবাড়ি, খাবার, ওষুধ, লোকলৌকিকতা একা হাতে সামলাতে পারবে তো? স্বামীর দিকে তাকায় সে। যদি পারো তাহলে না হয়। মুখের কথা শেষ করতে পারে না দীপা। হিস্টেরিয়া রোগগ্রস্ত মানুষের মতো চেঁচিয়ে ওঠেন রুচিকা। শেষে কিনা বৌমার কাছ থেকে খাওয়ার খোঁটা শুনতে হলো। এই দিনও আমার কপালে ছিল। অবাক হয়ে দেখেন, তার কথার কেউ কোনো উত্তর দিল না। সত্যিটা সবাই জানতো এতদিন, কিন্তু মুখে কখনো স্বীকার করতো না। দীপার মুখের ওপর বলা কথাগুলো সবার মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছে। ঘরের মানুষগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেয় দীপা। গম্ভীর মুখে বলে, মৌনং সম্মতি লক্ষণম বলে ধরে নিতে পারি আমি। তাহলে এখনই ল্যাপটপ খুলে রেজিগনেশন মেল করে দিচ্ছি।
কাল থেকে আমিও মুক্ত, তোমাদেরও শান্তি। চট করে উঠে দাঁড়ায় স্বস্তিক। রুচিকার দিকে তাকায় একবার, ইতস্তত করে বলে, দেখো, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি মানছি আমি, কিন্তু সেই সঙ্গে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো মা ইচ্ছে করে কিছু করেননি। আমরা দুজন দিনের মধ্যে বেশিরভাগ সময় বাইরে থাকি, মাকে একা হাতে সংসার সামলাতে হয়। একটা সংসার সামলানো কম দায়িত্বের কাজ নয়। তাই হয়তো রাগের মাথায়, মায়ের তো বয়স হয়েছে, বয়সে মানুষ অবুঝ হয়, তা বলে তুমি এমন করবে? পরিস্থিতি বোঝা তোমার কি উচিত নয়? ছোটখাটো বিষয় নিয়ে অকারণে রাগারাগি করাটা কি ঠিক? মেনে নিলাম মায়ের বয়স হয়েছে, কিন্তু তোমার যেন কত বয়স স্বস্তিক? ও, ভুলেই গিয়েছিলাম, আমরা তো সমবয়সী। বিয়ের আগে 4 বছর আমার সঙ্গে প্রেম করেছো, সব সময় পাশে থাকার কথা বলেছো, আর আজ আমার আসতে দেরি দেখে গোলটেবিল বৈঠক বসেছে বাড়িতে। প্রায় কৈফিয়ত তলবের ভঙ্গিতে প্রশ্ন করা হচ্ছে আমায়। বিয়ে হয়ে গেছে বলে ভেবেছো সব বদলে গেছে, তাই না? আসলে কি জানো, আজ নয়, বদলে তো তুমি সেদিনই গিয়েছিলে, যেদিন তোমার পরিবারের অন্যায় দাবিগুলো শুনে একবারের জন্য প্রতিবাদ করনি। ভালোবাসার টানে আমিও মেনে নিয়েছিলাম। চাকরি তো আমরা দুজনেই করি, রোজগারও প্রায় সমান। তবে আমার বাবা উপহারের নামে ফার্নিচার থেকে ইলেকট্রনিক্সের দায়িত্ব নেবেন কেন? সামান্য থামে সে। মায়ের একলাটি সংসার সামলাতে কষ্ট হচ্ছে ঠিক কথা, যদিও এই সংসারের সকাল থেকে দুপুরে রান্নার অনেকটাই আমি ভোরে উঠে সামলে দিয়ে যাই। অবাক হয়ে দেখি আমার অফিস থেকে ফেরার অপেক্ষায় সবাই বসে থাকে, চাটুকুও কেউ বানায় না। চটজলদি ফ্রেশ হয়ে আমাকেই বানাতে হয়, সঙ্গে ফরমায়েশি টা। তারপর রাতের রান্না থাকে। সাহায্যকারিনী রাখতে চাইলে তার হাতের কাজ তোমাদের পছন্দ হয় না। কাজের দায়িত্ব আমার, কিন্তু এ সংসার আমার নয়। চাকরি করার নামে সকাল থেকে সন্ধে অবধি ঘুরে বেড়াই যে, সেজন্যই বলছি আজ থেকে চাকরিটা ছেড়ে দেব। মায়ের মতো গৃহবধূ হলে সংসারটা আমারও হবে। অন্তত ইচ্ছে মতো কিছু একটা রান্না করার জন্য অনুমতির প্রয়োজন হবে না। আর তা যদি না হয় তো কি? তুমি ঠিক কি বলতে চাইছো বৌমা? গম্ভীর মুখে প্রান্তিক প্রশ্ন করেন। পরিস্থিতির জটিলতা তিনি ভালোই বুঝেছেন। এই মুহূর্তে নিয়ন্ত্রণ না করলে ফাটল এতটাই বেড়ে যাবে, ভবিষ্যতে তা নিয়ন্ত্রণ করা মুশকিল হবে। ফ্যাল করে তাকিয়ে থাকেন রুচিকা। সত্যি যে এসব তার সংসারে ঘটছে, চোখে দেখেও যেন তার হৃদয়ঙ্গম করতে পারে না। তাহলে বুঝে নেব এটা আমার সংসার নয়, কখনো ছিলই না। যে সংসার আমার নয়, হবে না কোনো দিন, যেখানে প্রতিপদে সামান্য কিছু করার জন্য অনুমতির প্রয়োজন হয়, সেখানে ঘাম, রক্ত, মেহনতের প্রয়োজন কি? তিক্ত হাসি ফোটে দীপার ঠোঁটে। তেমন দরকার হলে একটা 1 BHK কিনে নেব। দিনের শেষে শান্তি তো থাকবে। নিজের মতো বাঁচার জন্য কৈফিয়ত তো দিতে হবে না। আমি তো বলছি প্রাণপণে ড্যামেজ মেরামতের চেষ্টা করে স্বস্তিক। তুমি যেমনটা চাও তেমনটাই হবে। সেই সঙ্গে মায়ের কথাও শুনো একটু। সংসারে শান্তি বজায় রাখতে এটুকু করো প্লিজ। আর কখনো চাকরি ছাড়ার কথা বলো না। জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু চাকরিটা তোমার অ্যাচিভমেন্ট। নিজেই বলো তুমি, তোমার সাফল্যের পথে আমি বাধা হতে চাই না। ভেবে দেখব, কিন্তু এবার থেকে বাড়ির কাজ আমার একার দায়িত্ব নয়। প্রয়োজনে সবাইকেই ভাগাভাগি করে কাজ করতে হবে। আমারও স্বস্তি প্রয়োজন বিশ্রাম। প্রতিটা ছুটির দিন রাত সকালে ওঠা সম্ভব নয়। তুমি আমাদের শর্ত দিচ্ছ? বাড়ির বউ কিনা বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে? লোকে কি বলবে? আর পারেন না রুচিকা নিজের সংসারে এমন কোণঠাসা হয়ে পড়তে হবে ভেবেছেন কোনোদিন? লোকে কিভাবে জানবে মা আপনি নিজে থেকে না বললে? লোকে তো আর কাজকর্ম ফেলে আমাদের বেডরুমে উকি দিতে আসছে না। সব কথার উত্তর একেবারে মুখের ডগায়। বিরক্ত হন রুচিকা। প্রেম করার জন্য আর কোনো মেয়ে পেলি না তুই বাবু? শেষে আমার বাড়িতে আমার সংসারকে অতিষ্ঠ করতে এক মুখোরা মেয়ে এনে তুললি। বাড়িটাকে সত্যি আপনার মা? সংসারটা মানে কি বলতে চাইছো কি তুমি? এই ফ্ল্যাটের মালিকানা আমার নামে। তোমার শ্বশুর নিজে দায়িত্ব নিয়ে আমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে গর্বের সুর ফোটে রুচিকার কণ্ঠে। সে কথা তো বলিনি মা। ফ্ল্যাট আপনার নামে হতেই পারে, কিন্তু সত্যি কি আপনি মালকিন এই বাড়ির, এই সংসারের? বিবাহ সূত্রে আপনি যেমন এই সংসারে এসেছেন, তেমনি আমিও। ফারাক কেবল কিছু বছরের। কাজে এ সংসার যতখানি আপনার ততটাই আমার।
খামোখা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি না করে, চুলচেরা হিসেব নিকেশে অস্থিরতা না তৈরি করে আসুন না আপনি আমি একসঙ্গে মিলে সংসারটা গুছিয়ে তুলি। বিকেলের চা আপনি সামলান, রাতের রান্না আমি। অহংকার মুছে যাক, ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক আমাদের সংসার। একদম ঠিক বলেছ বৌমা, এভাবে তো ভাবিনি কোনোদিন। প্রান্তিকের গলায় অন্যরকম সুর। আজ থেকে আমরাও তোমাদের ঘরের কাজে সাহায্য করব। রান্না না পারি ঘর গোছাতে, জল ভরতে, খাবার সার্ভ করতে, বাসন সিঙ্কে দিয়ে আসতে, রাতে রুটি করতে, ইচ্ছে না হলে বাইরে থেকে নিয়ে আসতে আপত্তি হবে না। এবার সংসারটা নিজের বলে মনে হচ্ছে তো বৌমা? হাসে দীপা। স্বস্তিকে ঠোঁটেও ফুটে ওঠে স্বস্তির হাসি। ট্রলিটা টেনে ভেতরে নিয়ে যায় সে। সংসার তো এমনই, মনোমালিন্যের ধূসর মেঘ জমে, বৃষ্টি নামে মনের আকাশ জুড়ে। তারপর ঝরে যাওয়া বৃষ্টির ফোঁটা শরীরে মেখে আবারও আকাশ ঝলমলিয়ে ওঠে। অভিমান ভুলে ভালোবাসার ওম মেখে বেঁচে যায় সম্পর্কেরা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।